ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার। আমি অপমানিত, নির্বাচন হলেই দায়িত্ব ছাড়তে চাই। ব্রেকিং নিউজ, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ। 2 ছাত্র উপদেষ্টার পতন, সম্পদ তদন্তের দাবিতে রাস্তায় জনতা, ইউনূস সরকারের সামনে সবচেয়ে বড় সংকট। ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার। আমি অপমানিত, নির্বাচন হলেই দায়িত্ব ছাড়তে চাই। দর্শক, নতুন ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে আজ যে ঘটনা ঘটেছে তা সরাসরি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে ধাক্কা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। 1. প্রেসিডেন্টের বিস্ফোরক বক্তব্য, অপমানিত বোধ করেছি, নির্বাচন হলেই সরে যাব। রয়টার্সকে রাষ্ট্রপতি জানান, গত কয়েক মাস তাকে এমনভাবে কোণঠাসা রাখা হয়েছিল যে তিনি বারবার মনে করেছেন তিনি কার্যত কোনো ভূমিকা পালন করতে পারছেন না। তিনি বলেন, আমার বক্তব্য প্রকাশের জায়গা সংকুচিত করা হয়েছিল, আমার প্রয়োজনীয় যোগাযোগ সীমিত রাখা হয়েছিল, আমার অফিসের প্রেস টিম সরিয়ে নেওয়া হয়েছিল, রাষ্ট্রপতির ছবিও অনেক স্থাপনা থেকে সরানো হয়েছিল। রয়টার্স লিখেছে, রাষ্ট্রপতি হিউমিলিয়েটেড বোধ করছেন এবং নির্বাচনের পরে দায়িত্ব ছাড়তে চান। 2. রাষ্ট্রপতির বক্তব্য, নির্বাচন না হলে দায়িত্ব ছাড়তে পারতাম না। তিনি আরও বলেন, নির্বাচনের আগে পদত্যাগ করলে সাংবিধানিকগত ধারাবাহিকতার সমস্যা হতে পারত, তাই তিনি অপেক্ষা করছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার। এখন যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে, তিনি চান নির্বাচন শেষ হলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। 3. ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক দূরত্বপূর্ণ। রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করেছে, রাষ্ট্রপতির দাবি অনুযায়ী তাকে বহু মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। সরকার তার সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রাখেনি, তাকে কার্যত দ্বিতীয় শ্রেণীতে সরিয়ে রাখা হয়েছিল। এমনকি নিজের লেখা চিঠিরও কোনো উত্তর পাননি বলে ধারণা সৃষ্টি হয়। 4. 3 বাহিনীর প্রধানদের সঙ্গে যোগাযোগ ছিল একমাত্র নিয়মিত চ্যানেল। রাষ্ট্রপতি বলেন, ওই কঠিন সময়ে নিয়মিত যোগাযোগ ছিল শুধু সেনাবাহিনী প্রধান জেনারেল কামরুজ্জামানের সঙ্গে। রয়টার্স লিখেছে, সামরিক বাহিনীর শীর্ষস্তর রাষ্ট্রপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিল, এটাই ছিল একমাত্র নিরবিচ্ছিন্ন পথ। 5. শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন, রাষ্ট্রপতির বিনা সরাসরি উত্তর। রয়টার্স জানতে চায়, শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর তার সঙ্গে রাষ্ট্রপতির কোনো যোগাযোগ হয়েছে কিনা। রাষ্ট্রপতি এর জবাব সরাসরি দেননি, শুধু বলেছেন তিনি স্বাধীন অবস্থানে আছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পর্ক নেই। এই নীরবতা থেকেই রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন উঠছে। 6. রাষ্ট্রপতির পদত্যাগের টাইমলাইন এখন স্পষ্ট। রয়টার্সের ভাষ্য অনুযায়ী ফেব্রুয়ারি 12 এর নির্বাচনের পরই তিনি দায়িত্ব ছাড়তে চান, কারণ তিনি আশঙ্কা করেছেন নির্বাচন না হলে হঠাৎ পদত্যাগ দেশকে আরও অস্থিতিশীল করতে পারে। এখন যেহেতু তফসিল আসছে, তিনি তার সেফ এক্সিট প্ল্যান এগিয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। 7. রাষ্ট্রপতির ভবিষ্যৎ, দেশে থাকবেন না বিদেশে যাবেন। সবচেয়ে বড় প্রশ্ন, দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রপতি দেশে থাকবেন নাকি বিদেশে চিকিৎসা বা বিশ্রামের জন্য যেতে চান। নির্বাচনের পর তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, এ বিষয়ে তিনি কিছু বলেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। 8. কেন তিনি এতদিন নীরব ছিলেন। রয়টার্সকে তিনি জানান, আমার গলা চেপে ধরা হয়েছিল, আমি কথা বলতে পারিনি। এই বক্তব্য সরাসরি উল্লেখ না করলেও পরোক্ষভাবে বোঝায় তার কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল। 9. বহু প্রশ্নের উত্তর মিলল, কিন্তু আরও বড় প্রশ্ন জন্ম নিল। এই সাক্ষাৎকারে কেন তিনি নিষ্ক্রিয় ছিলেন, কেন তাকে প্রেস টিম থেকে বিচ্ছিন্ন করা হয়, কেন তার ছবি দূতাবাস থেকে সরানো হয়েছিল, কেন সরকার তার সঙ্গে সমন্বয় করেনি, এর কিছু উত্তর মিলেছে। কিন্তু নতুন বড় প্রশ্ন, তিনি কি দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন। নির্বাচনের পরে রাষ্ট্রপতিকে কোন নিরাপত্তা কাঠামো দেওয়া হবে, তার পদত্যাগে রাজনৈতিক অস্থিরতা বাড়বে নাকি কমবে, এসবই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ কথা, এই সাক্ষাৎকার বাংলাদেশের রাষ্ট্রবিন্যাস, নির্বাচন, ক্ষমতার ভারসাম্য সকল ক্ষেত্রেই নতুন করে বিতর্ক ও গুরুত্ব তৈরি করেছে। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। দর্শক, পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত সতর্ক ও তথ্য নির্ভর ভঙ্গিতে। ব্রেকিং নিউজ,
বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ। 2 ছাত্র উপদেষ্টার পতন, সম্পদ তদন্তের দাবিতে রাস্তায় জনতা, ইউনূস সরকারের সামনে সবচেয়ে বড় সংকট। দর্শক, আজকের এই ব্রেকিং নিউজে যা বলবো তা দেশের রাজনীতির মেরুদণ্ড কাঁপিয়ে দিতে যথেষ্ট। কারণ এই প্রথম মাত্র 24 ঘণ্টার মাঝেই সরকারের ভেতরে সবচেয়ে আলোচিত 2 ছাত্র উপদেষ্টা যখন পদত্যাগ করলেন, তখনই রাস্তায় নেমে পড়ল ছাত্র জনতা, নাগরিক সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম। এ যেন একটি রাজনৈতিক ভূমিকম্প। অভিযোগ, বিস্ময়, বিক্ষোভ সবকিছু টেবিলে। গত 15-17 মাসে যারা সর্বাধিক আলোচিত ছিলেন, যারা এখন টক অফ দ্য টাউন, তারা হলেন 1. আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 2. মাহফুজ আলম। এরা দুজনেই পদত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত সরকারের মূল শক্তিগুলোর অংশ ছিলেন। কিন্তু এখন প্রশ্নটাই বড়, এদের ভবিষ্যৎ কোথায়? সরকার তাদের নিয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে? আর কেন জনগণ হঠাৎ করে রাস্তায় নেমে এদের সম্পদ তদন্ত দাবি করছে? রাস্তায় জনতার তাণ্ডব রূপ। সম্পদ হিসাব দাও। পদত্যাগ কার্যকর হওয়ার আগেই আজ দেখা গেল ঢাকার বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতা ব্যানারে সমাবেশ। তাদের দাবি সোজা: 1. 17 মাসের সম্পদ হিসাব প্রকাশ করো। 2. দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করো। শুধু তাই নয়, যুব অধিকার পরিষদও সংবাদ সম্মেলন করে একই দাবি তুলেছে। তারা বলছে, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে নির্বাচন করতে দেওয়া হলে দুদক ঘেরাও হবে। এ যেন পরিষ্কার বার্তা। পদত্যাগ মানেই মুক্তি নয়, তদন্তের ঝড় এদের দিকে আসছে। বিসিবি কার্যালয়ের সামনে অবরোধ, স্লোগান, উত্তেজনা। সবচেয়ে নাটকীয় দৃশ্য ঘটেছে মিরপুর স্টেডিয়াম এলাকায়। সেখানে স্লোগান উঠেছে, দালাল সাবধান, সিন্ডিকেট ভেঙে দাও, চামড়া থাকবে না। এমন ভাষা দেখেই বোঝা যাচ্ছে এদের বিরুদ্ধে ক্ষোভ বিস্ফোরণ পর্যায়ে পৌঁছে গেছে। অভিযোগের পাহাড়, কোনটা রাখব, কোনটা বাদ দেব? বিগত মাসগুলোতে সংবাদ মাধ্যমে যে সব অভিযোগ এসেছে সেগুলো বিস্তৃত ও জটিল। 1. বিশেষ করে স্থানীয় সরকার দায়িত্ব পাওয়ার পর কোটি কোটি টাকার বরাদ্দ বিতরণের প্রশ্ন উঠেছে। 2. রিকশা প্রকল্প নিয়মহীনতা। বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রিকশা তৈরি প্রকল্প থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ। 3. অস্ত্র প্রশিক্ষণ প্রকল্প। 10,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া। সূত্র বলছে এটি স্বচ্ছ ছিল কিনা সেই প্রশ্ন উঠে এসেছে। 4. বিসিবি নিয়ন্ত্রণের চেষ্টা। ক্রিকেট বোর্ডে কাউন্সিলর, পরিচালক নিয়োগ নিয়ে আলোচনা, মতভেদ, বিরোধ। 5. প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষোভ। পত্রিকাগুলি বলছে একাধিক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানও এদের বিরুদ্ধে ক্ষুব্ধ। সুরক্ষা, গাড়ি, বাড়ি সব শেষ। তফসিল ঘোষণার পরই 2 ছাত্র উপদেষ্টার পদ কার্যকর হবে। তারপর সরকারি গাড়ি, সরকারি নিরাপত্তা, সরকারি বাসস্থান, সরকারি ছাতার সুরক্ষা সবই শেষ। এখন প্রশ্ন, তারা কোন দলে যোগ দেবে? ব্যবহারিক সত্য, এত অভিযোগ নিয়ে বড় কোনো দল ঝুঁকি নেবে কি? নাকি তারা স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে? তাহলে নিরাপত্তা কোথায় পাবে? এই প্রশ্নই এখন বাংলাদেশের রাজনীতিতে আগুন লাগিয়ে দিয়েছে। কিছু খুঁড়তে সাপ বের হবে, দুদকের পুরনো বক্তব্য আবার সামনে। সেপ্টেম্বরে এক জাতীয় দৈনিক প্রকাশ করেছিল, দুদক কর্মকর্তাদের ভাষ্য, উপদেষ্টাদের সহযোগিতা ছাড়া তদন্ত এগোনো কঠিন। এখন যেহেতু দুজনেই পদত্যাগ করেছেন, তাহলে কি দুদক এবার বাধামুক্ত হবে? ছাত্র জনতা রাস্তায় নেমে বলছে, তদন্ত শুরু না হলে আমরা থামব না। এটি কি সরকারের পরিকল্পিত ড্যামেজ কন্ট্রোল? রহস্য আরও গভীর হয় যখন দেখা যায়, 1. সেপ্টেম্বর থেকেই সরকারের ভেতরে এদের বাদ দেওয়ার আলোচনা। 2. শীর্ষ পর্যায়ের নির্দেশ, সরো। 3. বিভিন্ন পত্রিকার আকস্মিকভাবে অভিযোগ প্রকাশ। 4. ঠিক পদত্যাগের পরপরই বিভিন্ন সংগঠনের প্রতিবাদ। এগুলো একসাথে মিলে একটাই ইঙ্গিত দিচ্ছে, এটা কি সরকারের অভ্যন্তরীণ স্ক্রিপ্টের অংশ? তাহলে কি 2 ছাত্র নেতাই প্রথম বলি হতে যাচ্ছে? নাটকীয় পরিণতি সামনে। তদন্ত, গ্রেফতার, রিমান্ড। বিশ্লেষকরা বলছেন, যদি তদন্ত শুরু হয় তবে গ্রেফতার, রিমান্ড, দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া সবই হতে পারে। কারণ ইউনূস সরকারের অধীনে সাম্প্রতিক বিচারিক কার্যক্রমগুলো খুবই দ্রুত, দৃঢ় ও কঠোর। শেষ কথা, এখন থেকে প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ রাত থেকেই 2টি পথ খোলা। 1. সরকার